डियर स्टूडेंट आमी रत्ना राय नेताजी सुभाष महाविद्यालय इतिहास विभागेर अध्यापिका। आज के आमी फार्स्ट सेमिस्टारेर क्लास नेब। फार्स्ट सेमिस्टारे एर आगे आमी दुटो क्लास निয়েছি, दुटो क्लासे आमी सिलेबास निये आलोचना करेছি। आजकेर क्लासे आमी तोमादेर C2 थेके किछु जिनिस आलोचना करब। C2 सिलेबासटा C2 शुधु ना आमादेर पेंडेमिकेर जोन्नो प्रत्येकटा साबजेक्टेर सिलेबास रिभाइज करे देওয়া হয়েছে, মানে ছোট করে দেওয়া হয়েছে। ঠিক সেই রকম ভাবে C2 তে এখন তোমাদের অনেক জিনিস কমিয়ে একদম ছোট করা হয়েছে সিলেবাসটা। সেখান থেকে কি রকম কোশ্চেন হতে পারে বা কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হতে পারে সেইগুলো আমি আলোচনা করব এবং জিনিসগুলো নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব আজকে। আমি এর আগের দিন সিলেবাস এর আগের ক্লাসগুলোতে সিলেবাস নিয়ে যতটুকু আলোচনা করা যায় যা যা বলা যায় সেগুলো বলেছি। C2 সিলেবাসে তোমাদের আর্লি মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, মানে আমাদের ঠিক মধ্যযুগের শুরুতে এবং গুপ্তযুগের শেষটা, সেটাকে আর্লি মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি বলা হয়। মানে তখনও সুলতানি যুগের শুরু হয়নি, শুরু হচ্ছে। সেই সময়টাতে যেই সময়ে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যায়টা শেষ করি বা পিরিয়ডটা শেষ করি, সেই সময়কার ইতিহাসটা যদি বলি, সেই সময় ভারতবর্ষে বড় যতগুলো শক্তি ছিল, আমরা যদি গুপ্ত যুগ মৌর্য যুগ ধরি তাহলে সেই যুগগুলোর অবসান হয়েছে। অবসান হওয়ার পরে মানে ইতিহাসের কালচক্রের নিয়মে তো প্রত্যেক যুগের অবসান হবে, শুরু হবে। মানে ইতিহাস আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে কোনো জিনিস স্থায়ী না, এবং এটাই হচ্ছে কালানুক্রমিকভাবে একটা বংশের উত্থান হবে এবং পতন হবে, এই শিক্ষাটাই ইতিহাস আমাদের দেয়। ঠিক সেই রকমভাবেই মৌর্য যুগ আর গুপ্ত যুগ যখন শেষ হলো তখন ভারতবর্ষে তখন আর সেই সময় কোনো বৃহৎ বড় শক্তি ছিল না। বৃহৎ বড় শক্তি যে গোটা ভারতবর্ষকে শাসন করতে পারবে বা অধিকার করে রাখতে পারবে। সেই সময় দেখা গেছে যে ভারতবর্ষে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলো নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন খণ্ডযুদ্ধে মেতে উঠেছিল। যেমন ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে আঞ্চলিক শক্তি বলতে বাংলার পাল সেনরা, তারপর প্রতিহার আছে, রাষ্ট্রকূট আছে, এই রকমভাবে গোটা ভারতবর্ষে বিভিন্ন আঞ্চলিক শক্তিরা কিন্তু নিজেরা নিজেদের মধ্যে একটা অন্তর্কলহ বা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছিল। এই জন্য আমরা এই সময় তোমাদের সিলেবাসে দেখবে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে ত্রিশক্তি সংগ্রাম। ত্রিশক্তি সংগ্রাম কিন্তু এই পাল প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে হয়েছিল। এই পাল প্রতিহার রাষ্ট্রকূটরা কিন্তু প্রত্যেকেই আঞ্চলিক শক্তি এবং তারা বিভিন্ন প্রান্তে রাজত্ব করতো ভারতবর্ষে। তারা কিন্তু নিজেদের মধ্যে মানে লড়াইয়ে সেই সময় নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত হয়ে গেছিল, কারণ সেই সময় ভারতে কোনো বৃহৎ শক্তি বা বলা যেতে পারে তেমন কোনো সংগঠক ছিল না যে গোটা ভারতবর্ষে রাজত্ব করতে পারবে বা ভারতবর্ষটাকে শাসন করতে পারবে। এই জন্যই তার ফলপ্রসূভাবেই ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই ত্রিশক্তি সংগ্রামের যেই সময়টা তোমরা পড়বে পাল সেন যুগ, রাষ্ট্রকূট, প্রতিহার, সেই সময় তোমাদের কিন্তু পাল সেন যুগ পড়তে হবে বাংলায়। তোমাদের সিলেবাসে আছে দেখবে পাল সেন যুগ থেকে অনেক প্রশ্ন হয়। আমি আগেও বলছি যে আমাদের সিলেবাসে তো অনেক শর্ট কোশ্চেনের আনসার দিতে হয়। আমরা জানি না কোশ্চেন কীরকম হবে, তবে আমরা ধরে নিচ্ছি যে আমাদের শর্ট কোশ্চেন থাকবে পরীক্ষায়। শর্ট কোশ্চেন যদিও নাও থাকে তাহলে অতি সংক্ষিপ্ত আকারে হয়তো লিখতে হবে। কত নাম্বারের জন্য তার মার্কস কি ডিস্ট্রিবিউট হবে সেটা আমরা জানি না, কিন্তু একটা হতে পারে এক কথায় উত্তর লেখো বা 5 নম্বরের টিকাও লিখতে দিতে পারে, সেটা সময়ের ওপর নির্ভর করবে। কিন্তু আমাদেরকে প্রস্তুত হতে হবে, মানে তোমাদেরকে এমনভাবে যে প্রতিটা বড় কোশ্চেন এমনভাবে তৈরি করতে হবে যেন তার ভেতরে থাকা বিভিন্ন শর্ট কোশ্চেনগুলো আমাদের পড়া হয়ে যায়। যখন তোমরা ত্রিশক্তি সংগ্রাম পড়বে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের সম্পর্কে, বিশেষ করে পাল সেন যুগ থেকে অনেক শর্ট কোশ্চেন আছে, আমি সেইগুলোই হাইলাইট করব। যেমন মাৎসান্যায়, গৌড়তন্ত্র, তারপর কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহ কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। আমি এর বিস্তারিত আলোচনায় যাব না, তার কারণ আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি, সেগুলো তোমরা খেয়াল করবে এবং যখন তোমরা টেক্সট বুক পড়বে এগুলো পড়বে। আমি অবশ্যই এর পরের ক্লাস নিলে
আমি এগুলো আলোচনা করবো। আমি বলে দিচ্ছি পাল বংশ থেকে কিন্তু অনেক, কারণ সেই সময়ে বাংলার সাহিত্য চর্চার বিকাশ ঘটেছিল এই পাল সেন যুগের সময়টাতে। সেই সময় দেখা গেছে সাহিত্যের একটা অভূতপূর্ব বিকাশ ঘটেছিল, যার জন্য বিভিন্ন চর্যাপদ, কাহিনী, মঙ্গল কাব্য সেইগুলো সেই সময় লেখা হয়েছিল। এই সময় থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই জায়গা থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন হয় এই পাল সেন যুগ থেকে। বিশেষ করে মাতসান্যায় আমার মনে হয় আলাদা করে বলার কিছু নেই, তবুও আমি বলছি মাতসান্যায়টা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, আমরা জানি যে কি বলে বাংলায় একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল পাল বংশের শেষ রাজার মৃত্যুর পর। তারপর সেই অরাজকতায় দেখা গেছে যে বিভিন্ন বড় শাসকরা, সেটা হয়তো কোনো জমিদার হতে পারে বা জোতদার হতে পারে বা কোনো মালিক শ্রেণী হতে পারে, সেই সময় তারা ঠিক গরিব শ্রেণী, নিম্নবর্গের মানুষদের ওপর অত্যাচার শুরু করছিল। এই জন্য এর সাথে বলা হয় যে পুকুরের ছোটো মাছ যেভাবে, পুকুরের বড় মাছ যেভাবে ছোটো মাছদের খেয়ে নেয়, ঠিক সেই রকমভাবে এক বিত্তশালী ধনী সম্প্রদায়, জমিদার শ্রেণী, শাসক শ্রেণী ছোট ছোট যে সমস্ত নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের ওপর অত্যাচার করে এবং তাদের সর্বস্ব লুট করে নেয়, ওই তাদের গ্রাস করে নেওয়া আর কি, যেটাকে গিলে খেয়ে নেওয়া হয় বলা হয়, গ্রাস করে নেয় তাদের সম্পত্তি, এটাকেই মাতসান্যায় বলা হয়। এটার একটা বড় ইতিহাস আছে এবং আমরা যখনই পাল সেন যুগের ইতিহাস পড়ি আমরা কিন্তু বারে বারে এই জিনিসটা খেয়াল করি যে মাতসান্যায় বাদ দিয়ে তো পাল সেন যুগ পড়া যাবে না, গৌড়তন্ত্র রয়েছে, কৈবর্ত বিদ্রোহ রয়েছে, এই জিনিসগুলো। এবার আমরা যদি একটু শর্ট কোশ্চেনে আলোচনা করি যে এখান থেকে কেমন শর্ট কোশ্চেন হয়, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন হয় এই পাল সেন যুগের টপিক বলছি। আমি আজকে আরেকটা জিনিসও আলোচনা করব তোমাদের পড়াতে, তার আগে আমি একটু পাল সেন যুগের বলে নিই যে কীরকম পাল সেন যুগ থেকে কীরকম কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন বা বড় কোশ্চেনগুলো তো বলি। পাল সেন যুগ থেকে বললাম যেটা ত্রিশক্তি সংগ্রাম একটা ইম্পর্টেন্ট টপিক, ত্রিশক্তি সংগ্রাম বড় কোশ্চেনের জন্য থাকে এবং ত্রিশক্তি সংগ্রাম থেকে আমি একটু স্টুডেন্টদের থেকে একটু সরি বলে নিচ্ছি, আমার মোবাইলের একটু প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আবার শুরু করছি। ত্রিশক্তি সংগ্রাম বড় কোশ্চেন বলেই দিলাম। কৈবর্ত বিদ্রোহ বেশ বড় না হলেও কোশ্চেন আনসারের মধ্যে থাকে আর কি, এইগুলো বাদ দিয়ে পাল সেন যুগের কোশ্চেন হয় না। এবার আমি যে বললাম যে সাহিত্যের বিকাশ ঘটেছিল সেই সময় পাল সেন যুগের সময়টাতে, কীরকম, একে তো গুপ্ত যুগ আমরা জানি, গুপ্ত যুগে বিভিন্ন সাহিত্য শিল্প বিভিন্ন দিক দিয়ে গুপ্ত যুগ একেবারে ভীষণ প্রভাবশালী, সমৃদ্ধশালী এবং প্রচুর কিছু গুপ্ত যুগের এই সময় আলোচনা করার আছে। কিন্তু আমি যদি শুধু পাল সেন যুগ নিয়ে আলোচনা করি তাহলে সেই সময় বিক্রমশিলা উপাধিকে ধারণ করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা থাকতে পারে, পাল বংশের শেষ রাজা কে ছিলেন, পাল বংশের শাসকদের কথা, এইগুলো, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন, সেন বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন, তারপর খুব কমন কোশ্চেন বল্লাল রচিত গ্রন্থের নাম কি, তারপর লক্ষণ সেনের কোন ধর্মের অনুগামী ছিলেন, মানে এখানে আমি নিজে তৈরি করেছি তোমাদের জন্য একটু শর্ট কোশ্চেন আলোচনা করার জন্য, বই থেকে বের করে নিয়ে যে কী কী শর্ট কোশ্চেন হতে পারে আমি সেইগুলোই বলছি। সেন বংশের প্রতিষ্ঠাতা একটু আগেই বললাম। তারপর তোমাদের এই সময় কৌলিন্য প্রথা আমার খেয়ালে ছিল না, এখন মনে পড়লো, বল্লাল সেন প্রবর্তিত করেছিলেন। এই কৌলিন্য প্রথাও কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে থাকে। কৌলিন্য প্রথা কি এই সময়টায় সেটাও কিন্তু তোমাদের সিলেবাসে আছে, কে প্রবর্তিত করেছিলেন, কি কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথা মানে হচ্ছে, আমরা তো জানি সতীদাহ প্রথার কথা সবাই জানি, এবং সতীদাহ প্রথার পেছনে সবথেকে বড় কারণটা কী ছিল সেটা তো আধুনিক যুগের ইতিহাস, কিন্তু সতীদাহ প্রথার পেছনে কারণটা ছিল যখনই কুলীন ঘরের কন্যা সন্তানকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, তার ফলপ্রসূ হিসেবে সতীদাহ প্রথা, যে কুলীন ঘরের কন্যাকে কুলীন কায়স্থ ছেলের সাথেই বিয়ে দিতে হবে, পুত্রের সাথে, সে বৃদ্ধ হোক, মৃত্যুশয্যাশায়ী হোক, তবুও তার সাথেই তার বিয়ে দিতে হবে। এই প্রথার জন্যই কিন্তু সতীদাহ প্রথা পরবর্তীকালে আমরা দেখতে পারি, বা
এই প্রথার সতীদাহ প্রথাই উদ্ভব হয়েছিল এই কৌলিন্য প্রথার জন্য। এবার পাল সেন যুগের এইটুকু তো আলোচনায় গেল। আবারও বলছি, ত্রিশক্তি সংগ্রাম, কৈবর্ত বিদ্রোহ, কৌলিন্য প্রথা, মাতসান্যায়, এগুলো পাল সেন যুগ থেকে ইম্পর্টেন্ট টপিক, তোমরা সেইগুলো টেক্সট বুকে দেখবে। এবার আমি বিস্তারিত আলোচনা করছি না, তার অনেকগুলো কারণ আছে। একে তো এইভাবে অনলাইন মুড, আর দ্বিতীয়ত তোমরাও বই পড়ো, আমি চাই তোমরা একটু বই পড়ো, জানো। আমাদের এখন সব থেকে বড় কাজ হচ্ছে একটা ইতিহাসের যে সিলেবাসটা, তোমরা নতুন ভর্তি হয়েছে কলেজে, যে কলেজে কি কি পড়ানো হয়, টপিক কি কি থাকে, পাল সেন যুগ এতদিন কিভাবে পড়ে আসছো, এখন কিভাবে পড়বে, এই জিনিসগুলো তোমাদের সামনে পরিষ্কার করে দেওয়া। ঠিক সেই জন্যই কিন্তু আমি এই মানে পাল সেন যুগের এইভাবে আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী ক্লাসে টপিক ধরে ধরে একটা করে পড়াতেই হবে। এরপরে আরেকটা জিনিস বলি, বুদ্ধিজম, জৈনিজম, ভক্তিবাদী আন্দোলন, তিনটে থেকেই বড় কোশ্চেন হয়। বুদ্ধিজম থেকে মানে বৌদ্ধ ধর্মের উদ্ভব, বৌদ্ধ ধর্মের উদ্ভবের প্রেক্ষাপট, গৌতম বুদ্ধের জীবনী, অষ্টাঙ্গিক মার্গ, বিভিন্ন যে সমস্ত আরও আছে সেইগুলো থেকে, জৈন ধর্ম থেকে, আর ভক্তিবাদী থেকে তো বড় প্রশ্ন হয়ই, মানে এটা একটা এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ ভক্তিবাদী আন্দোলন হিন্দু মুসলিমের মেলবন্ধনের একটা প্রতীক বলা যেতে পারে। হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত কুসংস্কার সেইগুলো দূরীকরণের জন্য ভক্তিবাদী আন্দোলন হয়েছিল। সুফিবাদী আন্দোলনটা যতদূর সম্ভব তোমাদের এই মুহূর্তে সিলেবাসে নেই, তোমরা তবুও দেখে নেবে। ভক্তি সাধক কারা ছিলেন, রামানুজ, কবির, রামানন্দ, মীরাবাই, শ্রী বল্লভাচার্য, তাদের যে সমাজের প্রতি অবদান, যেমন কবির পন্থ কি, এবার কবিরের যে সমাজের প্রতি একটা ভূমিকা, সেইগুলো। তারপর ভক্তিবাদী থেকে যেমন প্রশ্ন হয় যে হিন্দু মুসলিমের মেলবন্ধনে ভক্তিবাদীর ভূমিকা বা সমাজে এর কী প্রভাব পড়েছিল, তুমি কি মনে করো যে ভক্তিবাদী আন্দোলন সমাজের জন্য কতটা ভালো কাজ করেছিল, এই ধরনের প্রশ্ন হয়। বুদ্ধিজম, জৈনিজম থেকে তো বললাম যে কী কারণে ভারতবর্ষে সেই সময় হিন্দু ধর্মের একটা প্রভাব চলছে, হিন্দু ধর্মের একটা ব্যাপক প্রসার চলছে, সেই সময় হঠাৎ করে বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম ভারতবর্ষের মাটিতে দেখা গেল ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কী কারণে, এই যে প্রেক্ষাপটটা, মানে উদ্ভবের পেছনে যে সমস্ত অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, অন্যান্য কারণও আছে, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এই জিনিসগুলো বলার কারণটাই হচ্ছে যে এই আমি হয়তো প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে অবশ্যই পারতাম, সেটা না। এইগুলো বলার কারণ হলো তোমাদের কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট থাক যে হ্যাঁ এই জিনিসগুলোই পড়ানো হচ্ছে, বা C2 এর ইম্পর্টেন্ট টপিক আমি যদি এখন জিজ্ঞেস করি কলেজ খোলার পর কোনো কারণে, তোমরা যেন বলতে পারো হ্যাঁ ম্যাডাম C2-তে পাল সেন যুগ আছে, মাতসান্যায় গৌড়তন্ত্র, কৈবর্ত বিদ্রোহ, ত্রিশক্তি সংগ্রাম, তারপর বুদ্ধিজম, জৈনিজম, ভক্তিবাদী আন্দোলন। আমি ভক্তিবাদী আন্দোলনটা পড়াবো, আমার ইচ্ছা আছে, কিন্তু তাছাড়াও অন্যান্য যে সমস্ত আশা করছি যে ক্লাসগুলো হচ্ছে সেইগুলোতেও তোমাদের অনেক 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 কিছু আলোচনা হয়ে গেছে। আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি গত সপ্তাহে ক্লাস নিতে পারিনি, আমার একটু অসুবিধে ছিল, যার জন্য একটা গ্যাপ গেছে। তো আশা করছি এরপর থেকে এইগুলো আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো ভালো করে। এইবার এই আরও কিছু শর্ট কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি, শর্ট কোশ্চেন বা টপিকও বলতে পারো। একটা তো মাতসান্যায় গেল, তারপর তোমাদের কি বলে ত্রিশক্তি সংগ্রাম বড় কোশ্চেনের জন্য বলে দিলাম। শর্ট কোশ্চেন আমি তৈরি করেছি তোমাদের সাথে আলোচনা করব বলে, তোমাদের যেগুলো কাজে লাগবে শর্ট কোশ্চেন। যেমন আমরা যেহেতু C2 পড়ছি, C2-তে তো আর্লি মিডিয়েভেল ইন্ডিয়ান হিস্ট্রি, মানে যেখানে পাল সেন যুগটা শেষ হচ্ছে সেখান থেকে সুলতানি যুগ শুরু হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে মনে রাখবে যে প্রাচীন ভারতের ইতিহাসের যেখানে পাল সেন যুগ শেষ হচ্ছে, ত্রিশক্তি সংগ্রাম এর ফলে ভারতবর্ষের একটা ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি হলো। সেই সময় কোনো বৃহৎ শক্তি নেই, সমস্ত ছোট 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 ক্ষুদ্র আঞ্চলিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, নিজেদের মধ্যে অন্তকলহ, দ্বন্দ্বে লিপ্ত। এই সব কিছুর মাঝখানে কিন্তু ভারতবর্ষে সুলতানি যুগের শুরু হয়ে গেল, কারণ আরব ইনভেনশন ঘটলো, তুর্কিরা ভারতবর্ষে আসতে শুরু করলো। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট টপিক, মানে জিনিস আমি তোমরা নোট ডাউনও করতে পারো বা মনে রাখতে পারো কীরকম, যে আজকে আমরা
ক্লাসে হয়তো পড়াচ্ছি, আমরা নিজেদের মধ্যেই ঝগড়া করতে ব্যস্ত, যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক সেই সময় কিন্তু বাইরে থেকে কোনো শত্রু এসে আমাদের আক্রমণ করলে আমরা কিন্তু তখন বিপদে পড়ে যাব। কীরকম? আমরা তো নিজেরা যুদ্ধ করছি, তাহলে বাইরে থেকে যারা আসছে তাদের সাথে তো আমরা একসাথে যুদ্ধ করব না। যেই ভুলটা ভারতবর্ষে হয়েছিল বারে বারে, যেই পাল সেন মানে পাল রাজারা, প্রতিহার, রাষ্ট্রকূট, বিভিন্ন প্রান্তের আঞ্চলিক শক্তিরা নিজেদের মধ্যে যুদ্ধ করতে এতই ব্যস্ত ছিলেন যে বাইরে থেকে যখন বহিঃশত্রু আক্রমণ করেছে তারা একসাথে সুসংঘবদ্ধভাবে কিন্তু বাইরের শক্তিকে প্রতিহত করতে পারেনি। নির্দিষ্ট কোনো সাংগঠনিক প্রতিভা ভারতবর্ষে সেই সময় ছিল না, এবং একতা বোধ যাকে বলে সেটা কিন্তু ছিল না, যার জন্যই কিন্তু এই বহিঃশত্রুর আক্রমণ হলো। তুর্কিরা আসলো, আরবরা আসলো, ভারতবর্ষে ইসলামাইজেশনের পিরিয়ড শুরু হলো। যদিও যুগের নিয়মে, সময়ের সাথে, আমি একটা ক্লাসের আগের দিন বলেছি যে যুদ্ধ করে রাজ্য অকুপাই করাটাই প্রাচীন যুগ বা মুঘল যুগের রীতি ছিল, এবং সেটাই আমরা পড়ছি। আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা বলতেই পারি, আরে এটা কি করে হলো, যুদ্ধ জয় করে নিয়ে অকুপাই, মানে এখন চীনের সাথে ভারতবর্ষের সামান্য যুদ্ধ নিয়ে 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না। কিন্তু সেই সময় তাহলে কি করে সেটা সম্ভব ছিল? কারণ সেটা সেই যুগের সাথে যায়। সেই সময় এটাই রীতি ছিল, এটাই নিয়ম ছিল যে একটা রাজ্য আরেকটা রাজ্যকে, একটা দেশ আরেকটা দেশকে, একটা শাসক আরেকটা শাসককে আক্রমণ করে রাজ্য জয় করবে। সেটা সেই সময়ের সাথে ছিল, আজকের দিনের সাথে সেটা যায় না। এই জন্যই ভারতবর্ষের একটা যুগের অবসান হলো, প্রাচীন ভারতের অবসান হয়ে মধ্যযুগের শুরু হলো, সুলতানি যুগ শুরু হলো, আরবরা ভারতবর্ষে আসলো, তুর্কিরা ভারতবর্ষে আসলো। এবার এখানেই প্রথমেই দেখবে তোমাদের সিলেবাসে আছে রিকনস্ট্রাকশন অফ হিস্ট্রি। রিকনস্ট্রাকশন কথাটা বলে এই কারণে, পুনর্প্রতিষ্ঠা করা, মানে আমরা ইতিহাসকে নতুনভাবে আবার তৈরি করতে পারি কিভাবে, সেটাই এখন আলোচনা করার বিষয় এবং দেখার বিষয়। নতুন করে কি করে ইতিহাসকে রচনা করা যায়, কি করে রচনা করা যায়, ইতিহাসের যে সমস্ত উপাদান আছে বা সোর্স আছে সেইগুলোকে পড়ে নিয়ে নতুন কোনো ইতিহাসের তথ্য আবিষ্কার করা যায় কি না সেটাই দেখার। এই জন্যই এই শুরুতেই তোমাদের আছে সোর্স, C2-তে। এই সোর্সের মধ্যে দেখবে বিভিন্ন যে সমস্ত ইসলামিক ঐতিহাসিকরা আছে তাদের বর্ণনা, ট্রাভেলারদের বর্ণনা, বিভিন্ন উপাদানগুলো তোমাদের পড়তে হবে এবং নতুন করে ইতিহাস জানতে হবে। এইখানেই আমি বলি, আমি একটা লিস্ট করেছিলাম উপাদানগুলোর, যেমন তারিক-ই-সিন্ধ সুলতানি যুগের একজন একটি গ্রন্থ, এর লেখক হলেন মীর মোহাম্মদ মাসুম। চাচনামা খুব কমন একটা গ্রন্থ এবং খুব আসে শর্ট কোশ্চেন এগুলো, কালাজুরি এটা লিখেছিলেন। তারপর তাজ-উল-মাসির গ্রন্থ, সেটা লিখেছিলেন হাসাম নিজামি। তবাকাত-ই-নাসিরি, মিনহাজ-উস-সিরাজ, তারিক-ই-ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারুনি। তারিক-ই-ফিরোজ শাহী আরেকজন লিখেছিলেন সামাস-ই-সিরাজ আফিম। অলবিরুনির লিখিত গ্রন্থের নাম যদি আমরা বলি তাহকিক-ই-হিন্দ কিতাবুল রাহেলা। তারপর পর্যটক, ইবন বতুতা পর্যটক ছিলেন, মার্কো পোলো পর্যটক ছিলেন, এরা বাইরে থেকে ভারতবর্ষে এসেছিলেন। এদের যে সমস্ত গ্রন্থগুলো আছে সেইগুলো পড়ে আমাদেরকে ইতিহাসের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে এবং নতুন করে ইতিহাস রচনা করতে হবে, যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। এটার জন্যই বলা হয়েছে রিকনস্ট্রাকশন অফ মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, যে এইগুলো পড়ে নতুন করে পুনর্প্রতিষ্ঠা করতে হবে কোনো মতবাদ, যেই মতবাদগুলো ঐতিহাসিকরা আলোচনা করেছে সেইগুলোকে আমাদেরকে আবার রিকনস্ট্রাকশন কী করে জানা যায়, বোঝা যায় সেই সময় সমাজ ব্যবস্থা কেমন ছিল, অর্থনীতি কেমন ছিল, রাজনৈতিক প্রেক্ষাপট কেমন ছিল, এই যুদ্ধ বিগ্রহগুলো কেন হয়েছিল, তার বিভিন্ন দিক ব্যাখ্যা করতে হবে। এই হলো তোমাদের C2-র একদম শুরুটা। আমি এরপরে ক্লাস অবশ্যই কন্টিনিউ করব। পালসেন যুগ ইম্পর্টেন্ট বললাম, বুদ্ধিজম আছে, জৈনিজম আছে, ভক্তিবাদী আন্দোলন আছে, আর এই যে যাদের আমি নাম বললাম বিভিন্ন লেখকের লেখনীগুলো, তার থেকে আমরা কি করে ইতিহাস জানতে পারি, কোন কোন শাসকের আমলে কোন কোন লেখক ভারতবর্ষে এসেছিলেন ঐতিহাসিক, তাদের রচনাগুলোর নাম কি, এগুলো সব তোমরা ক্লাসটা দেখবে এবং পারলে তোমরা টেক্সট বুক কিনে নিয়ে এগুলো ভীষণ ভালোভাবে পড়ার চেষ্টা করো। এখন তো সবাই মোটামুটি বাড়িতেই আছো, তো টেক্সট বুকে দেখবে এগুলো খুব ভালো করে আলোচনা করা আছে। আমাদের পরবর্তী ক্লাসে তো আমি এই পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব এর পরবর্তী জিনিসগুলো নিয়ে।